প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের ক্লাস নিচ্ছি আমি সন্তোষ চন্দ্র দেবনাথ, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজ, সিলেট। আজকের বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেড 2, প্রথম পত্র, বিষয় কোড 9014। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি দেখতে পাচ্ছ? গত ক্লাসের মতো আজও দেখতে পাচ্ছ যে একটা নিয়ন টেস্টার, স্ক্রুড্রাইভার, কম্বিনেশন প্লায়ার্স, বলপিন হ্যামার্স অ্যান্ড ডায়াগোনাল কাটিং প্লায়ার্স। এ থেকে আমরা বুঝতে পারছি গত ক্লাসের মতোই আজও আমরা ইলেকট্রিশিয়ানের সাধারণ হ্যান্ড টুলস সম্পর্কে অবহিত হবে। এই পাঠের উপর আমাদের আলোচ্য বিষয়। এটার উপর মূলত দুইটা ক্লাস। তো প্রথম ক্লাস তোমরা অলরেডি পেয়ে গেছো। আজ আমরা এর পরবর্তী অংশ আলোচনা করব। আজকের এই পাঠ শেষে তোমরা সাধারণ হ্যান্ড টুলস এর ব্যবহার বর্ণনা করতে পারবে, সাধারণ হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে এবং সাধারণ হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণের ধাপগুলি বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। সাধারণ হ্যান্ড টুলসের ব্যবহার। আমাদের সাধারণ হ্যান্ড টুলস প্রায় 72টার মতো হ্যান্ড টুলসের তালিকা গত ক্লাসে আমি তোমাদের দিয়েছি। আজ আমরা 72টা নয়, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ টুলসগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে মেজারিং টেপ। এটা তোমরা সচরাচর দেখে থাকবে। এটার কাজ হলো কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সঠিকভাবে পরিমাপের জন্য মেজারিং টেপ ব্যবহার করা হয়। তারপরেই আসছে মাইক্রোমিটার বা স্ক্রু গেজ। এটা সাধারণত তারের সাইজ এবং কোনো স্টিল শিটের বা প্লাস্টিক শিটের পুরুত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ইনসাইড ক্যালিপার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। যে কোনো গোলাকার ছিদ্রযুক্ত বস্তুর ভিতরের যে ব্যাস, এর অভ্যন্তরীণ কোনো স্লটের প্রস্থ পরিমাপের জন্য ইনসাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসছে আউটসাইড ক্যালিপার্স। আউটসাইড ক্যালিপার্স গোলাকার কোনো বস্তুর বাহিরের ব্যাস বা দণ্ডের বাহিরের ব্যাস পরিমাপের জন্য আউটসাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়। কম্বিনেশন প্লায়ার্স, এটা প্রথমে তোমরা দেখেছো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এর নামটা কম্বিনেশন এই কারণে যে এর দ্বারা অনেকগুলা কাজ সম্পন্ন করা যায়, যে কারণে তার নামটা কম্বিনেশন। কারিগরি কাজে এটি একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। এর সাহায্যে কর্তন, মোড়ানো এবং গ্রিপিং করা যায়। ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্স, সাধারণত তারের উপরে ইনসুলেশন অপসারণের জন্য ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্স ব্যবহার করা হয়ে থাকে। এই ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্সের ঠিক এই জায়গাটায় দেখো, ওয়্যার ধরে চাপ দেওয়ার পরেই ওর উপরে ইনসুলেশনটা ছুটে যায়। নেক্সট আসছে ক্রিম্পিং প্লায়ার্স। এই টুলসের সাহায্যে বিভিন্ন আকারের কেবল, টার্মিনাল লেগস কে কেবলের সাথে চাপ দিয়ে আটকানো হয়। তোমরা দেখে থাকবে যে অনেক সময় ব্যাটারির সাথে তারের যে সংযোগ দেওয়া হয়, তখন মাথায় একটা ছিদ্রযুক্ত জিনিস লাগানো থাকে। এই জাতীয় জিনিসগুলোকে সাধারণত কেবলের সাথে লাগানোর জন্য এই ক্রিম্পিং প্লায়ার্সটা ব্যবহার করা হয়ে থাকে। ডায়াগোনাল কাটিং প্লায়ার্স, যেটা তোমরা শুরুতেই দেখেছিলে, এটা সরু তার কর্তন করার কাজে সাধারণত ব্যবহার করা হয়। তারপরে আসছে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। এটা ফ্ল্যাট নোজ প্লায়ার্স। ফ্ল্যাট নোজ প্লায়ার, ফ্ল্যাট মানে চ্যাপ্টা, নোজ মানে নাক, এটা নাকের মতো লম্বা। তো তার কিংবা পাতলা ধাতব শীটকে প্রয়োজন মতো বাঁকানো বা বিভিন্ন আকৃতি দেওয়ার জন্য ফ্ল্যাট নোজ প্লায়ার ব্যবহার করা হয়ে থাকে। রাউন্ড নোজ প্লায়ার, এটাও লম্বা, কিন্তু এটার মাথাটা ওইটার মতো ফ্ল্যাট নয়। এটা দেখো রাউন্ড, এই জন্য এর নামকরণও করা হয়েছে রাউন্ড।
কোনো তারকে রিং করা বা গোলাকার করে বাঁকানোর কাজে রাউন্ড নোজ প্লায়ার্স ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসছে লং নোজ প্লায়ার। এই লং নোজ প্লায়ারটা দেখো, এটা লম্বা এবং এটা দিয়ে তারকে রিং করা, গোলাকার করে বাঁকানোর কাজে বা কম প্রশস্ত কোন স্থানে ফ্লায়ার্সের বিকল্প হিসাবে লং নোজ প্লায়ার ব্যবহার করা হয়ে থাকে। যেখানে কম্বিনেশন ফ্লায়ার্স দিয়ে কাজ করা সম্ভব নয়, সেই জায়গায় এই লং নোজ প্লায়ারটা ব্যবহার করা যায়। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, এটা মাথাটা দেখো একটা চ্যাপ্টা, জাস্ট এই চ্যাপ্টা থাকার কারণে তাকে বলা হয়েছে ফ্ল্যাট। ইহা একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। এর অগ্রভাগ চ্যাপ্টা বা ফ্ল্যাট থাকে, যা দ্বারা উডেন স্ক্রু বা মেশিন স্ক্রু খোলা এবং লাগানো যায়। ফিলিপস স্ক্রুড্রাইভার, যেটাকে আমরা সচরাচর বলে থাকি স্টার স্ক্রুড্রাইভার, এটা প্রচলিত, কিন্তু এটার মূল উচ্চারণ হলো ফিলিপস স্ক্রুড্রাইভার। এর মাথাটা 4 ফলা থাকে। ইহাও একটা গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। এর অগ্রভাগ ক্রস আকারের থাকে, যা দ্বারা যে কোনো উডেন স্ক্রু বা মেশিন স্ক্রু এর অগ্রভাগে ক্রস আকারে হয় সেগুলোকে খোলা এবং লাগানো যায়। ফ্লেক্সিবল ব্লেড স্ক্রুড্রাইভার, এই স্ক্রুড্রাইভারটা তোমাদের কাছে সম্ভবত খুব অপরিচিত। ফ্লেক্সিবল মানে হলো নমনীয়। এই স্ক্রুড্রাইভারটা এমন কিছু জায়গা আছে যে সকল স্থানে সোজাভাবে স্ক্রুড্রাইভার ঢুকানো যায় না বা ঢুকিয়ে ব্যবহার করা যায় না, সেইখানে এই স্ক্রুড্রাইভারটা, এই যে কালো অংশটা দেখতেছো, এই কালো অংশটা কিন্তু বাঁকানো যায়। এটা ওই বাঁকাইয়া ভিতরে ঢুকানোর পরে আমি যদি স্ক্রুড্রাইভারের হাতলকে মোচড় দেই তাহলে স্ক্রুটা খুলে যায়। এই জন্য এর নাম হচ্ছে ফ্লেক্সিবল ব্লেড স্ক্রুড্রাইভার। কানেক্টিং স্ক্রুড্রাইভার, কানেক্টিং স্ক্রুড্রাইভার আর ফ্ল্যাট স্ক্রুড্রাইভার মূলত একই, কিন্তু ফ্ল্যাট স্ক্রুড্রাইভার থাকে হেভি ডিউটি এবং এর দৈর্ঘ্য থাকে কম, আর কানেক্টিং স্ক্রুড্রাইভারটা দেখো অনেক লম্বা এবং চিকন। অপেক্ষাকৃত ছোট স্ক্রু খোলা অথবা লাগানোর কাজে এই কানেক্টিং স্ক্রুড্রাইভারটা ব্যবহার করা হয়। এটা সাধারণত একটু লম্বাই থাকে। তারপরে আসছে বল পিন হ্যামার। হ্যামার মানে হাতুড়ি, এটা তোমাদের সবার পরিচিত। এটি একটি সাধারণ হাতুড়ি, সবাই এটা ব্যবহার করতে, সর্বক্ষেত্রে ব্যবহার হয়। এর এক প্রান্ত গোলাকার বলের ন্যায় এবং অপর প্রান্ত ফ্ল্যাট করা থাকে। ধাতব পদার্থকে পিটিয়ে বিভিন্ন আকার দেওয়া এবং রিবেট বসানোর কাজে ব্যবহার করা হয়। এর এই যে মাথাটা দেখতেছো, এটা বলের মতো, এই জন্য এর নামকরণ করা হয়েছে বল পিন হ্যামার। তারপরে আসছে সফট হ্যামার। সফট মানে কি? নরম। যে সকল ক্ষেত্রে ধাতব হ্যামার ব্যবহার করা যায় না সে সকল ক্ষেত্রে প্লাস্টিক বা সফট হ্যামার ব্যবহার করা। অনেক ক্ষেত্রে দেখবা যে কোনো তারকে যদি আমরা সোজা করতে যাই, তাহলে যদি ধাতব হ্যামার ব্যবহার করি সেই ক্ষেত্রে হবে কি, তারটা চ্যাপ্টা হয়ে যাবে, তার যে শেপ এটা নষ্ট হয়ে যাবে, এটা মূল উদ্দেশ্যটা এখানে সাধিত হবে না। তখন ওই সব ক্ষেত্রে সফট হ্যামার ব্যবহার করা হয়ে থাকে, এতে ওই ধাতব পদার্থের কোনো আকারের পরিবর্তন ঘটে না। তারপরে আসছে কাঠের হ্যামার। এটাও ওই সফট হ্যামারের মতোই অনেকটা কাজ। ইহাও যে সকল ক্ষেত্রে ধাতব হ্যামার ব্যবহার করা যায় না সেই সকল ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এটাকে মেলেটও বলা হয়। এরপরে আসছে ক্রস পিন হ্যামার। আসলে প্রত্যেকটা জিনিসের নামকরণই করা হয়েছে তার কাজ এবং গঠন থেকেই। দেখো এই হাতুড়ির বলপিন হ্যামার এই জায়গায় ছিল গোল আর এটা এই জায়গায় একটু ক্রস করা, যে কারণে এর নামকরণ করা হয়েছে, এটা ফ্ল্যাট থাকে যে কারণে এর নাম করা হয়েছে ক্রস পিন হ্যামার। এটি বিশেষ ধরনের বিশেষ ধরনের হাতুড়ি, এর এক প্রান্ত ফ্ল্যাট এবং অপর প্রান্ত টেপার করা থাকে। ফ্ল্যাট হলো এই যে নিচের প্রান্ত, আর এটি হলো টেপার। বৈদ্যুতিক কনসিল্ড ওয়ারিং এর কাজে, দেয়াল কাটার কাজে এটা বেশ উপযোগী। তারপরে আসছে ক্লো হ্যামার। ক্লো হ্যামারের এক প্রান্ত সমান এবং অপর প্রান্ত পাখির পায়ের আঙ্গুলের ন্যায় বাঁকানো। দেখো এই যে অংশটা, এবং এই বাঁকানো অংশ দিয়ে এটা মাঝখানটা একটু সেরা থাকে বা ফাঁকা থাকে। এটা কাটে পিন বসানো এবং উঠানোর কাজে এই ক্রস পিন হ্যামারটা ব্যবহার করা হয়ে থাকে। আসছে ওয়্যার গেজ। এটা খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রিশিয়ানদের জন্য, বিশেষ করে তারের ব্যাস মাপার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে।
ওয়্যার গেজ দিয়ে তারের সাইজ এবং শীটের পুরুত্ব। তোমরা প্রথমেই দেখেছিল 2 নম্বরে যে মাইক্রোমিটার এবং ওয়্যার গেজের কাজ প্রায় একই, কিন্তু ওয়্যার গেজে কতগুলো নির্ধারিত স্লট থাকে, এই স্লটের মাধ্যমেই ওইটা সহজে তারের সাইজটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। নেক্সট, কোল্ড সিজেল। দেয়ালে খাস কাটা, মেটাল শীট কাটা প্রভৃতি কাজে কোল্ড সিজেল ব্যবহার করা হয়। এই যে চ্যাপ্টা অংশটা দেখছো, এই চ্যাপ্টা অংশটা দেয়ালে বসিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে তখন ওই দেয়ালের বিভিন্ন অংশ খাস কাটা যায়। আজকাল এটার ব্যবহার অনেকটাই কমে গেছে, তবে বিশেষ করে কনসিলড ওয়্যারিং এর ক্ষেত্রে এটা এখনো ব্যবহার করা হয়ে থাকে। উডেন সিজেল মূলত কাঠ কাটার কাজে ব্যবহার করা হয়। কাঠে খাস কাটা বা গ্রুপ তৈরির কাজে উডেন সিজেল ব্যবহার করা হয়ে থাকে। এটা সর্বদাই দেখবা বিশেষ করে সাধারণ কাঠ মিস্ত্রিরা এটা ব্যবহার করে থাকে। নেক্সট আসছে টেনন স। কাঠকে লম্বালম্বি বা আড়াআড়ি কাটার জন্য টেনন স ব্যবহার করা হয়ে থাকে। এটা তোমাদের খুবই পরিচিত একটা টুলস। তারপর আমরা দেখতে পাচ্ছি হ্যাকসোটা মূলত হলো ধাতব পদার্থকে কাটার জন্য, এবং এটা ইলেকট্রিশিয়ানদের একটা গুরুত্বপূর্ণ টুলস। বিশেষ করে চ্যানেল কাটা বা স্ক্রু ওয়্যার এগুলোর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কর্তনে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আসছে হ্যান্ড ড্রিল। এটা কাঠে অথবা ধাতব পদার্থে ছিদ্র করার জন্য মূলত ব্যবহার করা হয়। এটা হাত দিয়ে ঘুরিয়ে দৈহিক শক্তি প্রয়োগের মাধ্যমে এটা ব্যবহার করতে হয়। আমরা আজকাল যেটা ব্যবহার করি সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল হ্যামার ড্রিল। এটা দেয়ালে খাস কাটা, ছিদ্র করা আর কাজ এটা ব্যবহার করা হয়। বিশেষ করে এটার দুইটা মোড আছে, একটা হলো হ্যামার আর একটা হলো ফাইন। তো আমরা যখন দেয়ালে কোনো ছিদ্রের কাজে ব্যবহার করব তখন এটাকে এই যে নবটা দেখতেছো, এই নবটাকে হ্যামারে রেখে ব্যবহার করতে হয়। তখন এটা দেয়ালে খুব সহজেই ছিদ্র করে ফেলতে পারে, এবং এর মাথায় একটা ওয়াল ড্রিল বিট ব্যবহার করতে হয়। এটা বিশেষ ধরনের ড্রিল বিট। এটা দিয়ে কিন্তু আবার এই ড্রিল বিট দিয়ে কখনোই ধাতব পদার্থকে ছিদ্র করা যাবে না। এটা শুধুমাত্র ওয়াল ছিদ্র করার কাজেই ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক কথা বলে ফেললাম। তোমাদের যদি প্রশ্ন থাকে যে কোনো সময় আমাকে জিজ্ঞেস করতে পারো। আর আমার শিটে যে ফোন নাম্বার এবং ইমেল আছে সেখানে তোমরা যে কোনো সময় প্রশ্ন উপস্থাপন করলে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো নেক্সটে আসছি আমরা অলরেডি 28 নম্বরে চলে আসছি, অ্যাডজাস্টেবল রেঞ্জ, যেটার প্রচলিত নাম হলো স্লাই। বিশেষ করে মিস্ত্রিরা এটা স্লাই রেঞ্জ বলে থাকে। তো মূলত এটার নাম অ্যাডজাস্টেবল এই কারণে যে ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ঘুরিয়ে যে কোনো সাইজের নাটকে এটা দিয়ে আমরা কি করতে পারি, খোলা অথবা লাগানোর কাজে ব্যবহার করতে পারি। 5 ফ্রেঞ্চ। এই 5 ফ্রেঞ্চটা মূলত গোলাকার কোনো 5কে বা চকেটকে, এলবোকে, টি ইত্যাদিকে খোলা এবং লাগানোর কাজে ব্যবহার করা হয় থাকে। এটা সাধারণত কন্ডুইট ওয়্যারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এমনিতে সাধারণত যে 5 স্যানিটারি মিস্ত্রি আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এলএন কিকে অনেকে এল কিও বলে। দেখো এটা ইংরেজি এল এর মতো, এবং এটা বিভিন্ন ধরনের সাইজ আছে। এখানে এক সেট এলএন কির ছবি দেওয়া আছে। তো এলএন কি দিয়ে সাধারণত যে সমস্ত স্ক্রুগুলার মাথায় হেক্সাগোনাল ছিদ্র থাকে সেইগুলার ক্ষেত্রে এলএন কি দিয়ে আমরা খুলতে পারি। কেবল কাটার। এর সাহায্যে আন্ডারগ্রাউন্ড লাইনের যে কেবল সেটাকে কাটা হয়। আন্ডারগ্রাউন্ড লাইনের কেবলকে কাটার জন্য এই টুলসটা খুবই উপযোগী। সোল্ডারিং আয়রন। ইলেকট্রিক্যাল কাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক তারের যখন জয়েন্ট করা হয়, জয়েন্ট করার পরে ওই জয়েন্টকে তার একটা ধাপ হলো সোল্ডারিং। এই সোল্ডারিংটা করার জন্য এই সোল্ডারিং আয়রনটা ব্যবহার করা হয়ে থাকে। নিয়ন টেস্টার। এটা বৈদ্যুতিক কাজে বিশেষ করে ইলেকট্রিশিয়ানদের জন্য আমি বলবো যে এটা প্রথম প্রায়োরিটি। একজন ইলেকট্রিশিয়ানের হাতে এটা অবশ্যই সর্বদা থাকবে।
এটা দিয়ে বৈদ্যুতিক লাইনে বিদ্যুতের অবস্থানটা শনাক্ত করা যায়। তুমি যখন বিদ্যুতের লাইনের মধ্যে এই প্রান্তটা লাগাবে এবং এখানে টপ যখন তুমি হাত দিয়ে ধরবে, আঙ্গুল দিবে, তখন এর ভিতরে একটা হালকা লাইট দেখতে পাবে, তখন বুঝবে যে লাইনে বিদ্যুৎ আছে। আর এই নিচে যেটা এই ছবিটা, এটা একটা ডিজিটাল টাইপের টেস্টার। এটা তোমাদের বোঝার জন্য আমি ছবিটা দিয়ে দিয়েছি। ইলেকট্রিশিয়ান নাইফ, এই নাইফটা এখন সচরাচর বাজারে পাওয়া যায় না। এটার মূলত দুইটা ব্লেড থাকে, দুইটা ব্লেড, এর মধ্যে একটা হলো ধারালো আর একটা হলো যেটাকে আমরা বলি ভুতা। অর্থাৎ একটা ব্লেড দিয়ে তারের উপরে ইনসুলেশন কাটা হয়, আর অপর যেটা কম ধারালো সেইটা দিয়ে তারের উপরের যে বিভিন্ন ময়লা থাকে সেটাকে অপসারণ করার জন্য, অর্থাৎ তারকে পরিষ্কার করার জন্য অপর ব্লেডটা ব্যবহার করা হয় থাকে। তো এটাও ইলেকট্রিশিয়ানদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টুলস। নেক্সট আসতেছি পুকার। পুকার হলো যে যখন কাঠের উপর স্ক্রু বসানো হয়, তো স্ক্রুটা বসাতে যায় হালকা একটু ছিদ্র করার জন্য স্ক্রুটা ব্যবহারের সুবিধার্থে, বসানোর সুবিধার্থে এই পুকার দিয়ে সেই ছিদ্রটা করা হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে ছোটখাটো মানে ছিদ্র করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আসছি পুলি ফুলার। পুলি ফুলার এটা তোমরা দেখে থাকবে, বিভিন্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ব্যবহার করা হয়। বিশেষ করে মোটর, জেনারেটর এগুলোর যে বেয়ারিং থাকে, সেই বেয়ারিংকে খুব সহজেই এটা দিয়ে খোলা যায়। বেয়ারিং এবং পুলি, পুলি বলতে মোটরের এক পাশে দেখবে একটা গোল চাকার মতো আছে, এটাকে পুলি বলে। এটা খোলা হয়, এই জন্য এটা নাম হয়েছে পুলি ফুলার। ব্লো ল্যাম্প, ব্লো, ব্লো মানে ব্লো অর্থাৎ বাতাসের ফ্লো। এটা অনেকটা আগে যে গ্রামাঞ্চলে ব্যবহার হতো হ্যাজাক লাইট বা পাম্প লাইট অনেকে বলে, ওইটার মতোই। এটার ভিতরে হাওয়া দিয়ে, প্রেসার দিয়ে এটাকে চালানো হয়। এর মধ্যে এখানে নীলাভ একটা আলো আসবে এবং খুব জোরে বাতাসের মাধ্যমে আসবে, যে কারণে খুব উত্তপ্ত হয়, এবং এ দিয়ে সাধারণত কেবলের জয়েন্ট এবং টার্মিনেশনের কাজে ব্যবহার করা হয়। ওপেন এন্ড স্প্যানার, এর সাহায্যে বিভিন্ন সাইজের নাট এবং বল্টু লাগানো খোলা হয়। এটা অনেকে ডালি বলে থাকে, বিশেষ করে প্রচলিত যে মিস্ত্রিরা বলে থাকে ডালি। তো এটা মূলত হলো স্প্যানার। ওপেন এন্ড মানে এক প্রান্ত খোলা, এই যে প্রান্তগুলো দেখো খোলা, ওপেন এন্ড, এই জন্য এর নাম হচ্ছে ওপেন এন্ড স্প্যানার। এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, এবং যেটা যে সাইজের শুধুমাত্র সেই সাইজের নাটকেই বা বল্টুকেই খোলা যায়। পাইপ কাটার, পাইপ কাটার সাহায্যে বিভিন্ন ব্যাসের পাইপ এবং টিউব কর্তন করা হয়। এবং সর্বশেষ তোমাদের একটা টুলস দিয়ে আজকের আমরা সাধারণ হ্যান্ড টুলসের ব্যবহারের বর্ণনা শেষ করব, সেটাকে বলা হয় স্নিফ। মূলত দাতব্য পাত বা টিন কর্তনের কাজে স্নিফটা ব্যবহার করা হয়। তোমরা বিশেষ করে ওয়ার্কশপগুলোতে, ওয়েল্ডিং ওয়ার্কশপে সবচেয়ে বেশি ব্যবহার হয় দাতব্য পাত কাটার জন্য। মিস্ত্রিরা এটার নাম বলে থাকে গেজ। তো এটার শুদ্ধ নাম হলো স্নিফ। এ দিয়ে আমরা টিন অথবা দাতব্য পাতগুলাকে কর্তন করতে পারি। তো এই শিক্ষার্থী বন্ধুরা, আমরা হ্যান্ড টুলসের ব্যবহারগুলা জানলাম। এখন আমরা জানব হ্যান্ড টুলস কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়। তোমরা মনে রাখবা যে হ্যান্ড টুলস শুধু ব্যবহার করলেই চলবে না, এর রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা আছে। আমরা যদি একটা জিনিসকে শুধু ব্যবহারই করি আর এর কোনো রক্ষণাবেক্ষণ না করি, যত্ন না নেই, তাহলে ওই জিনিসটা, ওই টুলসটা আমাদেরকে বেশি দিন ভালো সার্ভিস দিবে না, এবং এর থেকে আমরা ভালো কাজও আশা করতে পারি না। তো দেখে নেই যে সাধারণ হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তাটা কি। লক্ষ্য করো বন্ধুরা, হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ বলতে বোঝায় টুলসগুলিকে সচল এবং কর্মক্ষম রাখা এবং সর্বদা ব্যবহার উপযোগী রাখা। হ্যান্ড টুলস সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়, ফলে সেই টুলস দিয়ে সঠিকভাবে কাজ করা যায় না এবং কাজের গুণগত মানও ঠিক রাখা যায় না। ভালো কাজের জন্য
ভালো হ্যান্ড টুলস দরকার। সুতরাং এক কথায় বলা যায় যে হ্যান্ড টুলসকে ভালো রাখতে হলে এর যথাযথ রক্ষণাবেক্ষণ একান্ত অপরিহার্য। ক্লিয়ার? তার মানে হলো যে হ্যান্ড টুলস আমাদের রক্ষণাবেক্ষণটা খুবই জরুরি। প্রতিদিন কাজ করার পরেই কিন্তু আমাদের এগুলোর উপর যত্ন নিতে হবে। তো আমরা পরবর্তী স্লাইডে দেখতে পারবো যে এর যে বিভিন্ন রক্ষণাবেক্ষণের ধাপগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো এখানে সাধারণ হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে। আমরা প্রত্যেকটা জিনিসই কাজ করার জন্য প্রত্যেকটা কাজের একটা ধারাবাহিকতা আছে। তোমরা যদি সঠিক ধারাবাহিকতায় না চলো তাহলে কিন্তু কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব না। আমরা মনে করো ভাত খাইতে চাচ্ছি, তো ভাত খাইতে গেলে কি আমরা আগে ভাত খেয়ে পরে হাত ধোবো? না, আমরা আগে হাত ধুয়ে তারপরেই ভাত খাইতে হবে। একইভাবে প্রত্যেকটা কাজের জন্য যে ধারাবাহিক একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমাদের অনুসরণ করে কাজ করলে সেই কাজটা সুন্দর হয়। তো আমরা একটু দেখে নেই যে রক্ষণাবেক্ষণের ধাপগুলা কি কি। এক নম্বরে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার হ্যান্ড টুলসকে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। আমরা যদি হ্যান্ড টুলসগুলোকে একত্র রেখে দিই তাহলে প্রয়োজন সময়ে হ্যান্ড টুলসগুলো বাছাই করা কঠিন হবে এবং আমাদের এখানে সময় নষ্ট হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আসছে যে টুলসের মেরামত প্রয়োজন হলে তার দ্রুত মেরামত করে সংরক্ষণ করতে হবে। আমার একটা টুলস দেখা গেল কাজ করতে যায়, যে কোনো প্রবলেম হচ্ছে, সেটা এখনই সারাই করে ফেলতে হবে। আমরা যদি এটা ফেলে রাখি তাহলে পরবর্তীতে কাজের সময় দেখা যাবে যে এর জন্য আমরা আটকে গেছি। তাই যথাসময়েই এর মেরামত সম্পন্ন করে ফেলতে হবে। হ্যান্ড টুলস যেন মরিচা দ্বারা আক্রান্ত না হয়, মরিচা দ্বারা আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখবে যে হ্যান্ড টুলস গুলা সাধারণত কিসের তৈরি থাকে? বেশিরভাগই লোহার তৈরি। তো লোহা আমরা কাজ করতে যাই, লোহার সাথে পানি এর মিশ্রণ থাকতে পারে, বাতাসের জলীয় বাষ্প, এসব ক্ষেত্রে মরিচা ধরতে পারে। তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই মরিচা দ্বারা আক্রান্ত না হয়। হ্যান্ড টুলস নষ্ট হয়ে গেলে তা আলাদা করে ফেলতে হবে। আমরা যদি নষ্ট হ্যান্ড টুলসগুলাকে ভালো হ্যান্ড টুলসগুলোর সাথে রেখে দিই তাতে হবে কি, কাজ করার সময় তাড়াতাড়ি যখন আমি একটা টুলস নিয়ে যেয়ে দেখবো যে সেই নষ্ট টুলসটা হয়তো আমার হাতে চলে আসছে, তখন আমার কাজের একটা কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে, একটা ডিস্টার্ব হবে। তো সেই জন্য হ্যান্ড টুলসগুলোকে কি করতে হবে? নষ্ট টুলসগুলোকে আলাদা করে ফেলতে হবে। প্রতি সপ্তাহে বা মাসে রুটিন মোতাবেক হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন নষ্ট হবে তখনই আমি রক্ষণাবেক্ষণ করব, যখন কাজ শেষ হবে তখন করব, তা না। প্রতি সপ্তাহে অথবা মাসে একটা নির্ধারিত সময় তোমরা করে নেবে যে ওই দিন আমি অন্য সকল কাজ রেখে ওই হ্যান্ড টুলসগুলার তদারকিটাই করব, হ্যান্ড টুলসগুলাকে আমরা রক্ষণাবেক্ষণের কাজগুলা সম্পাদন করব। এই গেল মোটামুটি 5টা ধাপ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে পাঠের আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি এই পাঠ থেকে তোমরা আজকে যথেষ্ট বুঝতে পারছো এবং কোনো প্রশ্ন হয়তো বা নাই। তো তারপরে যদি থাকে আমরা পরবর্তীতে আলোচনায় আসব। এখন আমার ক্লাসের একটা অংশ, সেটা হলো দলীয় কাজ। আমি তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা এই কাজটুকু শেষ করে ফেলো। খুব বেশি দেইনি, দলীয়ভাবে আলোচনা করে তোমরা গুরুত্বপূর্ণ 2টা হ্যান্ড টুলসের ব্যবহার লেখো। হ্যান্ড টুলস তো অনেকগুলো, প্রায় 40টা হ্যান্ড টুলসের ব্যবহার তোমাদের আমি এখানে আলোচনা করছি, কিন্তু আমি চাচ্ছি যে তোমরা আলোচনাটা এইভাবে করো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন 2টা টুলস, সেই 2টা টুলসের তোমরা কি করো, ব্যবহারটা ঝটপট লিখে দাও। ওকে, আমি তোমাদের একটু সময় দিচ্ছি। তো আশা করি বন্ধুরা তোমাদের দলীয় কাজ শেষ হলো। এ পর্যায়ে আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমরা অবশ্যই দ্রুততার সাথে উত্তর দিবে। বলো তো 2টি সাধারণ হ্যান্ড টুলসের ব্যবহার। তোমরা তো একটু আগে লেখলা, হ্যাঁ বলে পেলো। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। সাধারণ হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ প্রয়োজন কেন? হ্যাঁ ঝটপট বলে পেলো। হ্যাঁ,
সাধারণ হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ না করলে হ্যান্ড টুলস কি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তাই তো। আর রক্ষণাবেক্ষণ যদি সঠিকভাবে না হয়, হ্যান্ড টুলস নষ্ট হয়ে যায়, কাজের সময় আমাদের সঠিকভাবে কাজ করতে পারবো না, সময় ক্ষেপণ হবে। ওকে, সাধারণ হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ ধাপ আমরা কয়টা ধাপ দেখতে পাচ্ছি? 5টা। তো এই 5টা ধাপ তোমরা একটু বলে ফেলো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে। তো যথারীতি তোমাদের একটা বাড়ির কাজ আমি দিচ্ছি। এই বাড়ির কাজটা তোমরা যথাযথ সম্পন্ন করে আগামী ক্লাসে আমার কাছে জমা দিবে এবং যথারীতি এর উপর তোমাদের মূল্যায়ন হবে। তাই এই কাজটা তোমরা আগে শিখে নেবে, তারপরেই তোমরা যথাযথভাবে সুন্দর করে লিখে আমার কাছে আগামী ক্লাসে জমা দিবে। বাড়ির কাজটা হলো সাধারণ হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা ও এর ধাপগুলি লিখো। খুব ছোট্ট 2টা প্রশ্ন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি আজকের ক্লাস তোমাদের যথেষ্ট ভালো লেগেছে এবং সকল বিষয়গুলো বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি আবারও বলছি, তোমরা নিশ্চিন্তে আমার কাছে যে কোনো সময় দেখানো ফোন নাম্বারে ফোন করতে পারো, অথবা ইমেইলে মেইল পাঠালে আমি আমার সাধ্যমতো দ্রুততার সাথে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর যদি কোনো জিজ্ঞাসা না থাকে, আজ এ পর্যন্তই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো। ধন্যবাদ তোমাদের।